নমস্কার। আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে দুভাবে ভাগ করা যেতে পারে। এক হচ্ছে কোন খাবার খাওয়া উচিত যাতে ক্যান্সার ট্রিটমেন্টের জন্য বা ক্যান্সার ডেভেলপ না করে। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন খাবার না খাওয়া উচিত যাতে ক্যান্সার ডেভেলপ হয়। তাহলে প্রথম পয়েন্টটা দিয়ে স্টার্ট করা যাক যে কোন খাবার খাওয়া উচিত যাতে ক্যান্সার ডেভেলপ না হয় বা ক্যান্সার যাতে ট্রিটমেন্ট চলছে তাদের টক্সিসিটি যাতে কম হয়। নমস্কার, ডক্টর সঞ্চয় মন্ডল কথা বলছি। আমি সিনিয়র কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই টপিকটা নিয়েই আমি আলোচনা করব। যে প্রথম আলোচনা করছি কোন খাবার খাওয়া উচিত যদি আপনি নর্মাল হেলদি পারসন হন বা ক্যান্সার যে পেশেন্টস রয়েছে তার ট্রিটমেন্ট চলছে। প্রথমে জানা যাক যে হোল গ্রেন খাওয়া উচিত। যেমন আমাদের মধ্যে যে যারা আছে যে আমরা ব্রাউন রাইস খাই বা হচ্ছে গ্রিন লিফি ভেজিটেবলস, যেটা হচ্ছে সতেজ শাকসবজি বেশি করে খাওয়া, ফলমূল খাওয়া, কালার্ড ফ্রুটস বেশি করে যেখানে অ্যান্টিঅক্সিডেন্টস রয়েছে। যত বেশি কালার্ড ফ্রুটস থাকবে তার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস রয়েছে এবং অ্যান্টিঅক্সিডেন্টস এবং গ্রিন লিফি ভেজিটেবলস খেলে যেটা হচ্ছে যে সেলের অক্সিডেটিভ স্ট্রেসটাকে কমিয়ে দিচ্ছে। তার ফলে স্টাডিজে দেখা যাচ্ছে যে ইন ফিউচার যে সেলসেস অক্সিডেটিভ স্ট্রেস কমার জন্য ক্যান্সার ডেভেলপমেন্ট হচ্ছে না। এছাড়া কি হচ্ছে, যে পেশেন্টের ট্রিটমেন্ট চলছে, সাপোজ পেশেন্টস অন সিস্টেমিক থেরাপি বা কেমোথেরাপি বা কোনো পেশেন্টের কনকারেন্ট কেমো রেডিয়েশন চলছে, যে পেশেন্ট উইক ফিল করছে, খেতে ঠিকঠাক পাচ্ছে না, পেশেন্টদের মনে অনেক সময় প্রশ্ন থাকে যে ডাক্তারবাবু আমরা কি মাছ বা মাংস কিছু খেতে পারি বা এটা কি খাওয়া উচিত, হাই প্রোটিন ডায়েট কি খাওয়া উচিত। অনেক সময় পেশেন্টের ফ্যামিলিরাই তাদের প্রিভেন্ট করে বেশি খেতে দিতে। বেশি খেলে যদি ওজন বেড়ে যায় বা বেশি খেলে যদি তার সুগার বেড়ে যায়, বেশি যদি খেয়ে ফেলে তাহলে ট্রিটমেন্টে ব্যাঘাত করতে পারে। এগুলো কিন্তু মিথ বা মিসকনসেপশন। আজকে এই জিনিসটা ভেরি ক্লিয়ার করে নিন যে পেশেন্টের ক্যান্সার ডেভেলপ করছে, ক্যান্সার ইজ আ প্যারাসাইটিক কন্ডিশন। বডিতে আপনি খান কি না খান, ক্যান্সার সেল কিন্তু খেয়ে কিন্তু আপনার শরীরে মোটা তাজা হবেই এবং তাতে আপনার যে বডির যে লিন বডি মাস সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। পেশেন্ট রুগ্ন হয়ে যাবে, পেশেন্টের ওয়েট লস হবে, পেশেন্টের খিদে কমে যাবে, পেশেন্টের ক্যাটাবলিক স্ট্রেস বেড়ে যাবে, ক্যাটাবলিজম বেড়ে যাবে এবং পেশেন্টের অ্যানোরেক্সিয়া ডেভেলপ করবে। এবং এই জিনিসটাই প্রলং চলতে থাকলে পেশেন্টের যখন ওজন লস হয়ে যায়, পেশেন্টের মাসেল মাস কমে যায়, যেটাকে সার্কোপেনিয়া বলা হয়, এবং এটাকেই বলা হচ্ছে পেশেন্টের ক্যান্সার ক্যাকেকশিক সিনড্রোম। তো এই সিচুয়েশন থেকে বাইর হওয়ার উপায় হচ্ছে পেশেন্টকে হাই প্রোটিন ডায়েট দিতে হবে। যে পেশেন্টের ডায়াবেটিস রয়েছে তাকে হাই প্রোটিন ডায়াবেটিক ডায়েট দিতে হবে। ডায়াবেটিসে পেশেন্টের কমপ্লিকেশন হবে হয়তো 20 বছর বাদে, কিন্তু পেশেন্টকে আমাকে এখনই ট্রিটমেন্ট দিতে হবে। এবং যে পেশেন্টের সিস্টেমিক থেরাপি চলছে, কেমোথেরাপি বা কনকারেন্ট কেমো রেডিয়েশন চলছে, তাদের হাই প্রোটিন হাই ক্যালোরি যুক্ত নিউট্রিশাস ডায়েট দেওয়া ভেরি ম্যান্ডেটরি। এবং সেই জন্য রেড মিট আমি অ্যাভয়েড করতে বলবো। রেড মিট খাবেন না, কিন্তু লিন বডি মাস যাতে আপনার ঠিক থাকে তার জন্য লিন মিট যেমন হচ্ছে চিকেনকে আমরা হোয়াইট মিটও বলতে পারি, বা এগ হোয়াইট খাওয়া, দিনে অ্যাটলিস্ট 3 থেকে 4টে এগের যে হোয়াইট পার্ট পিওর অ্যালবুমিন রয়েছে সেটা আপনি খেতে দিন পেশেন্টকে। এবং ফিশ খাওয়া, এইটা অবশ্যই খাওয়া উচিত। এবং নর্মাল পেশেন্টস যারা ক্যান্সার ডেভেলপ নেই, নর্মাল যারা হেলদি পারসন, তারাও মনে হয় এই ধরনের খাবার প্রোটোকল ফলো করা উচিত। এছাড়া কি ধরনের গুড টাইপের ফ্যাট, যেটা হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যেখানে রয়েছে, যেমন হচ্ছে ফিশ অয়েলে পাওয়া যাচ্ছে বা নাটসে পাওয়া যাচ্ছে, বাদামে বিভিন্ন ধরনের পাওয়া যাচ্ছে, যেটাতে আমাদের শরীরের ইনফ্লামেশন বা ক্রনিক ইনফ্লামেশন থেকে রেহাই দিচ্ছে। তো সেই ধরনের ফুডসে কিন্তু আমাদের কনসেন্ট্রেট করা উচিত। এবং ফুডের সাথে সাথে এক্সারসাইজ প্রোগ্রাম, যোগা, মেডিটেশন এগুলোর সাথে অবশ্যই অ্যাটাচ থাকা উচিত, যাতে তার লং টার্ম এফেক্টটা থাকে এবং ক্যান্সার সেলস যাতে মাল্টিপ্লাই না করে, যাতে তার মাল্টিপ্লাই অনেক লং টার্ম বেসিসে না হয় এবং ভবিষ্যতে ক্যান্সার ডেভেলপমেন্ট না হয়। বা যে পেশেন্টের ধরুন ট্রিটমেন্ট চলছে তারা যাতে ট্রিটমেন্টের কমপ্লিকেশনস না হয়, স্মুথলি যাতে যেতে পারে। অনেক সময় হার্বাল কিছু প্রোডাক্টস থাকে, যেমন কাঁচা হলুদ
বা হচ্ছে গ্রিন টি অনেকে নেয়, সেটা আপনি অ্যাডজুভেন্ট হিসেবে নিতে পারেন। তো এইগুলো হচ্ছে মেন ফুড, যেগুলো হচ্ছে গ্রিন লিফি ভেজিটেবলস, হোল গ্রেনস নেওয়া, ব্রাউনস ব্রেড বা ব্রাউন রাইস নেওয়া, এবং ফ্রেশ ফ্রুটস এবং কালার্ড ফ্রুটস স্পেশালি নেওয়া, যাতে মাল্টি টাইপসের ফ্রুটস এবং ভেজিটেবলস নেওয়া, যাতে সব রকম মাইক্রো নিউট্রিয়েন্টস যেগুলো আপনার শরীরে ঘাটতি রয়েছে সেগুলো বিভিন্ন রকম আইটেমস থেকে কভার হতে পারে আপনার, এবং যে ক্যান্সারের ডেফিসিট যে সেলস গুলো রয়েছে সেগুলো যাতে মেকআপ হতে পারে। এটা ট্রুথ ফর বোথ হেলদি পার্সন টু লিভ দ্য নর্মাল হেলদি লাইফ, যাতে ক্যান্সার ডেভেলপ না হয়, এবং যে পেশেন্টের ক্যান্সার ডেভেলপ রয়েছে, ফলো আপে রয়েছে বা ট্রিটমেন্ট চলছে, তাদের যাতে ফার্দার টক্সিসিটি থেকে রেহাই দেওয়া যায়, সেই জন্য এই ফুড প্রোটোকল আপনি ফলো করুন। এবং আরেকটা যেটা আমি বলবো যে কোন ধরনের ফুড না খাওয়া উচিত যাতে ক্যান্সার ডেভেলপমেন্ট না হয়, সেইটার জন্য আমি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে প্রসেসড ফুড। প্রসেসড ফুড বা ফাস্ট ফুড, যেটা আমরা বলছি প্রসেসড মিট, বা আমরা যেটাকে বলছি যে হট ডগ, এই ধরনের অনেক কিছু প্রসেসড ফুড রয়েছে যেগুলো আজকে আমাদের ফার্স্ট লাইফ আরবানাইজেশনের সাথে সাথে পেশেন্টের, আমাদের ফ্যামিলির যারা লোক রয়েছে বা যারা ধরুন আমাদের বন্ধু বান্ধবরা রয়েছে, পিয়ার্স রয়েছে, তারা তাদের এই কিচেনের টাইমটা দিতে চাইছে না। তার ফলে বাজার থেকে তারা প্রসেসড ফুড কিনে আনছে, প্রসেসড মিট কিনে আনছে, প্রসেসড ফিশ কিনে আনছে, এবং জাস্ট অয়েলে তারা ভেজে তারা ফ্রাই করে খেয়ে নিচ্ছে। তো এই জিনিসটা কিন্তু খুব আনহেলদি, এবং এতে দেখা গেছে যে প্রসেসড ফুডের মধ্যে নাইট্রোসো কম্পাউন্ড এগুলো তৈরি হচ্ছে অনেকদিন ধরে রেখে দেওয়ার ফলে, এবং তার ফলে যেটা দেখা দিচ্ছে নাইট্রোসো কম্পাউন্ড কিন্তু ডিএনএ ড্যামেজ করছে সেলসের, এবং ইন ফিউচার যদি লং টার্ম আপনি খেতে থাকেন তাতে ক্যান্সারাস গ্রোথ হওয়ার চান্স বেশি। এছাড়া স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস যেগুলোতে রয়েছে, যেমন খুব বেশি পরিমাণ যদি স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড খাওয়া যায়, তেল, ঘি, মাখন, এগুলো খুব বেশি পরিমাণে যদি খাওয়া যায়, তাহলে এক হচ্ছে মেটাবলিজম কম হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটের জন্য, এবং যেটা হচ্ছে আমাদের বডিতে ওবেসিটি বেড়ে যাচ্ছে, পেশেন্টের ওয়েট বেড়ে যাচ্ছে। এমনিতেই আমাদের ফার্স্ট লাইফের জন্য অফিসিয়াল স্ট্রেস বলুন, কাজের ক্ষেত্রে স্ট্রেস বলুন, আমাদের ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি ডেইলি লাইফের একটা নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। তার ফলে পেশেন্ট কিন্তু বা আমাদের নর্মাল যারা ফ্রেন্ডস রিলেটিভস রয়েছে তারা কিন্তু ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি হচ্ছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেক কমে গেছে, তার ফলে ওবেসিটির প্রবণতা অনেক বেশি বেড়ে গেছে। এবং ওবেসিটির প্রবণতা বেড়ে যাওয়ার জন্য, ওবেসিটির জন্য 10 থেকে 12 ধরনের ক্যান্সার যারা ডিরেক্টলি ইনডিরেক্টলি এই ওবেসিটির সাথে যুক্ত, ফিমেলসদের ক্ষেত্রে যেমন ব্রেস্ট ক্যান্সার, গাইনোকোলজিক্যাল ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, ইউটেরাইন ক্যান্সার, ছেলেদের ক্ষেত্রে স্টোমাক ক্যান্সার, প্যানক্রিয়াস ক্যান্সার, কোলন ক্যান্সার, এবং আরো ক্ষেত্রে যদি দেখা যায় ইনডিরেক্টলি সেগুলো হেপাটোবিলিয়ারি ক্যান্সার, এইগুলোর ক্ষেত্রে কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী। তো সেই জন্য স্যাচুরেটেড ফ্যাট গুলো আপনাদের ডায়েট থেকে কাট ডাউন করতে হবে। এছাড়া আরেকটা ফুড যেটা হচ্ছে আমাদের খুব খারাপ, যেটা ক্যান্সার দেখা গেছে সেলস গুলোকে প্রমোট করে, সেটা হচ্ছে রিফাইন্ড কার্বোহাইড্রেট। যেমন দেখা গেছে ইয়ং জেনারেশনের মধ্যে অনেক সময় পাস্তা বা এই ধরনের চিপস, এই ধরনের বিভিন্ন রকম ফাস্ট ফুডের ওপর, জাঙ্ক ফুডের ওপর, ফ্রাইড পটেটোস, এই ধরনের জিনিসের ওপর খুব বেশি অ্যাডিকশনস রয়েছে, এবং তারা মেইন মিল বাদ দিয়ে এই রিফাইন্ড কার্বোহাইড্রেটের উপর বেশি পরিমাণ অ্যাডিক্টেড হয়ে পড়ছে, এবং তার ফলে দেখা যাচ্ছে এই রিফাইন্ড কার্বোহাইড্রেট কিন্তু মেটাবলিজম কম হচ্ছে, এবং ইন লং টার্ম যদি খেতে থাকে তাহলে সেক্ষেত্রে যে টক্সিক সাবস্টেন্স তৈরি হচ্ছে ইমপ্রপার মেটাবলিজমের জন্য, সেগুলো কিন্তু দেখা যাচ্ছে ইন ফিউচার ক্যান্সার সেলসকে মাল্টিপ্লাই করতে সাহায্য করছে। এছাড়া আর কিছু জিনিসের কথা বলবো, যেমন সুইটেড বেভারেজ, যেমন কোল্ড ড্রিঙ্কস বা সুইটেড বেভারেজের ওপর আমাদের যে ইয়ং জেনারেশন তাদের অনেক ধরনের অ্যাডিকশন বেড়ে গেছে। আজকে দেখা যাচ্ছে এই আর্টিফিশিয়াল যে সুইটেনার ইউজ হচ্ছে, এবং এই যে আর্টিফিশিয়াল সুইটেনার এবং সুইটেড বেভারেজ মোর কনজামশনের জন্য কিন্তু দেখা গেছে যে সুগারেটেড কোটিং, সেগুলো যেন আমাদের আনকন্ট্রোল যেমন ডায়াবেটিসের প্রবণতা বাড়িয়ে দিচ্ছে, এবং প্যানক্রিয়াস থেকে আমাদের যে বিটা সেলস থেকে যে ইনসুলিন সিক্রেশন হচ্ছে, তার ফলে আমাদের যে বডির যে গ্লুকোজ মেটাবলিজম থাকছে সেগুলো কিন্তু অল্টার্ড হয়ে যাচ্ছে, এবং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময়তেই ওবেসিটির কারণে এবং ইমপ্রপার মেটাবলিজমের জন্য কিন্তু লং টার্ম ক্ষেত্রে দেখা যাচ্ছে এই প্যানক্রিয়াটিক ক্যান্সার বা হেপাটোবিলিয়ারি ক্যান্সারের চান্স বেড়ে যাচ্ছে, বা কোলন ক্যান্সারের চান্স বেড়ে যাচ্ছে। এছাড়া যেমন আমরা আর্টিফিশিয়াল সুইটেনার ছাড়া
যেমন সল্টেড প্রিজারভেটিভ, যেমন চাইনিজ স্টাইলে অনেক সময় চাইনিজ স্টাইলে দেখা যাচ্ছে যে সল্ট দিয়ে ফুডকে প্রিজার্ভ করা হচ্ছে। কাঁচা ফিশকেও অনেক সময় দেখা যাচ্ছে বহুদিন ধরে সল্টেড প্রিজারভেটিভের মধ্যে রেখে দেওয়া হচ্ছে। তা বহুদিন ধরে যদি সল্টেড প্রিজারভেটিভ ফুড প্রিজার্ভেশনের জন্য ইউজ করা হয়, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে ফাঙ্গাই যে ফাঙ্গাল ইনফেকশনস, ফাঙ্গাল সেলস গুলো মাল্টিপ্লাই করছে এবং তার ফলে কিন্তু দেখা যাচ্ছে যে ফুডের কোয়ালিটি ডিক্রিমেন্ট হচ্ছে, ডেট্রিমেন্টাল হয়ে যাচ্ছে এবং তার মধ্যে ফাঙ্গাল সেলস গ্রো করার জন্য বেশ কিছু নাইট্রোস অ্যামাউন্ট যে কম্পাউন্ডস গুলো রয়েছে সেগুলো প্রলিফারেট করছে এবং ইন ফিউচার কিন্তু সেলের ডিভিশনস গুলো মাল্টিপ্লাই করছে, মেটাবলিজম গুলো অল্টারেশন করছে এবং ক্যান্সার সেল ডিভিশনস করছে। তো আজকে আমরা এই গ্রস জিনিসগুলো নিয়ে ডিসকাশন করলাম যে কোন খাবার খাওয়া উচিত, কোন খাবার খাওয়া উচিত না, যেগুলো ক্যান্সার তৈরি করে। আশা করি আমার এই ভিডিও টপিকটা আপনারা মন দিয়ে শুনেছেন এবং ভালো লেগেছে। নিচে কমেন্ট সেকশনে যদি কোনো প্রশ্ন থাকে জানাবেন বা আমাকে ডাইরেক্ট অ্যাপ্রোচও করতে পারেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।